স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়া আড্ডাতে। আমাদের আজকের টপিক ইট বাই ইট, রিয়েল এস্টেটের আসল গল্প। আমি সূর্য, আর আমার সঙ্গে আজকে আড্ডা মারতে এসছেন সবার প্রিয় উদ্দালকদা, মিস্টার উদ্দালক ব্যানার্জি। মিস্টার উদ্দালক ব্যানার্জি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। উনি প্রথম জীবনে সার্ভিস করতেন বম্বেতে, একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। কিছু বছর বাদে বাড়ির কারণে ওনাকে কলকাতা ব্যাক করে আসতে হয় এবং তারপর এখানে এসে রিয়েল এস্টেট কোম্পানিতে সার্ভিস করেন এবং ফাইনালি উনি প্রমোটেড হন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট, কোথাও অ্যাজ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই চলার পথে বেশ কিছুদিন করার পরেই ওনার নিজস্ব হিসাব অনুযায়ী সারা জীবনে হয়তো তিনি মোর দেন 5,000 থেকে 10,000 ফ্ল্যাটই বেচেছেন। আর তারপরে নাকি উনি হিসাবটা রাখতে পারেননি। প্রায় 5-6 বছর বাদে উনি 2015 নাগাদ চাকরি ছেড়ে দেন এবং শুরু করেন তার নিজের স্টার্ট আপ। ওভার টু ইউ উদ্দালকদা। অনেক ধন্যবাদ সূর্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরও একবার ধন্যবাদ জানাই তো আপনাকে আমি একটা কথা বলি, কর্পোরেট যে চাকরি যার কথা আপনি বললেন একদম ঠিকই বলেছেন। সেই চাকরি ছেড়ে আজকে একজন স্বাধীন একজন মার্কেটিং কনসালটেন্ট বা একজন ব্রোকার, যেভাবেই আপনি বলুন না কেন, সেটা আমি হয়েছি নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে। কারণ আমি যখন কলকাতায় চলে আসি, ধরুন আজ থেকে 20-22 বছর আগে, তখন আমি এখানকার একটি খুব নামকরা একটা রিয়েল এস্টেট ব্রোকিং ফার্মে আমি চাকরি পাই। ওটা আমার সৌভাগ্য। কিন্তু সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন, মানে আগে থেকেই সব কিছুই সেখানে পরিকল্পিত। যেমন ধরুন লিডস বা আমাদের একটা মার্কেটিং টিম, বিশাল বড় একটা মার্কেটিং একটা টিম আছে, তাদের সাপোর্ট। তারপর আমাদের একটা ব্র্যান্ড অলরেডি তখন বাজারে সেটা নাম করে ফেলেছে। তাই এইগুলো সবই আমাকে নানানভাবে সাহায্য করত আমার কাজে। ব্যাপারটা কি জানেন, যখন স্বাধীনভাবে যখন কাজ শুরু করলাম, এই ধরুন 2014-15 এই সময়টা, তখন দেখলাম যে না, ওইভাবে আমার ব্র্যান্ড আর কিছু নেই। তখন আমি একজন ইন্ডিভিজুয়াল যে কিনা মার্কেটে কাজ করতে নেমেছি উদ্দালক ব্যানার্জি হিসেবে। তো তখন আমি যেটা বুঝতে পারলাম, আমাকে এবার আর ব্যক্তিগত নামের ওপর ভরসা করলে হবে না। আমাকে যেটা দিতে হবে মানুষকে, মানে আপনি বলতে পারেন যারা বায়ার, যারা কাস্টমার, যারা আপনার ফ্ল্যাট কিনছে বা জমি কিনছেন, তাদেরকে আমি কি দিতে পারি, সেটা হচ্ছে একটা সঠিক পরিষেবা, সার্ভিস। এই সার্ভিস ব্যাপারটা যে কতটা দরকারি, সেটা আমি আরও নতুন করে বুঝলাম এবং শিখলাম। এবং সেখানে আমাকে বারবার নিজেকে কিন্তু প্রমাণ করতে হয়েছে যে আমি কতটা অনেস্টলি একজনকে সার্ভিস প্রোভাইড করতে পারি। তার জন্যে আমাকে তাদের ঠিক ইনফরমেশনগুলো আমার কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া, সময় মতো তাদের সব ডকুমেন্টেশনগুলো সব রেডি করা, এবং সবচেয়ে বড় কথা যেটা, কাস্টমারের সঙ্গে একটা কমিউনিকেশন রাখা। এই কমিউনিকেশন ব্যাপারটা আমি দেখেছিলাম যে এক একটা ক্লায়েন্টের জন্যে আমাকে কতটা সময় দিতে হচ্ছে, শুধু একটাই কারণে, আমার কিন্তু কোনো ব্যাকআপ নেই, আমার কিন্তু কোনো কোম্পানি নেই যে আমায় সাপোর্ট দেবে। আমি কিন্তু তখন মার্কেটে একা। কিন্তু আমি যখন দেখলাম, যখন মার্কেটে আমার সার্ভিসে সন্তুষ্ট হয়ে সেই বায়ার যারা আছেন, তারা আমাকে আস্তে আস্তে রেফার করতে শুরু করলেন তাদেরই জানাশোনা, ধরুন বন্ধু বান্ধব বা অফিস কালিগদের কাছে, তখন আমি বুঝলাম যে এইটা আমার একটা সাফল্যের রাস্তা, বা আপনারা যেটাকে বলেন সাকসেস স্টোরি হলেও হতে পারে ভবিষ্যতে। তার মানে কি মিস্টার ব্যানার্জি বা উদ্দালক থেকে আপনি হয়ে উঠলেন ব্র্যান্ড উদ্দালক? অনেকটা বলতেই পারেন। আমি এটা বললে অত্যুক্তি হবে না। তখন আমাকে, এবং তখন থেকে আজ পর্যন্ত উদ্দালক আছে, চিন্তা নেই, এই যে একটা ব্যাপার চলে আসছে আস্তে আস্তে, এবং আমার একটা গ্রহণযোগ্যতা যেটা আমার বাজারে আস্তে আস্তে আমার ছড়িয়ে পড়ছে, এইটা আমাকে ভীষণভাবে সাহায্য করলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার। এবং এটা আপনাকে বলতে পারি, এটা খুবই সম্মানজনক একটা অভিজ্ঞতা। আচ্ছা উদ্দালকদা, কর্পোরেট এবং স্বাধীন ব্রোকারশিপের মধ্যে প্রধান মানসিক পার্থক্য কী যেটা আপনি নিজে ফিল করেছিলেন একদম? দেখুন, আমি এই ব্যাপারে একটা কথাই বলবো। আমি একটা ব্রোকিং ফার্মেই আছি, ধরে নিন আমি একটা রিয়েল এস্টেট মার্কেটিং ফার্মে আমি চাকরি করি। আমি কি করি? আমি ওখানে চাকরি করি। টেকনিক্যালি আই এম নট আ ব্রোকার,
আমি কিন্তু ওখানে কিন্তু কোনো ব্রোকার নই, কারণ ব্রোকার তাহলে কে, আমাদের কোম্পানি অ্যাজ এ হোল কিন্তু আমাদেরকে ব্রোকার বলতে পারেন, কিন্তু আমি কিন্তু সেখানে অ্যাজ এ ব্রোকার নেই। আমি কিন্তু সেখানে আছি একজন কর্মচারী হিসেবে। আমাকে হয়তো কোনো প্রজেক্ট বা কোম্পানি থেকে আমার দিকে 4-5টা প্রজেক্ট আমার দিকে ওরা নির্দিষ্ট করে দিয়েছে, যেগুলো আমাকে সেল করতে হবে। ধরা যাক একটা পোর্টফোলিও ক্রিয়েট করে দাও। কারেক্ট। আমি আপনাকে এটা বলি, আর একটু সংক্ষেপে বলি। ধরুন আমাদের কোম্পানি তখন, সেই সময়টা ধরুন আপনার 2003 বা 2004 সালের কথা বলছি, সেটা ছিল কিন্তু সেলার্স মার্কেট। এই সেলার্স মার্কেট মানে বুঝতেই পারছেন, তখন কিন্তু আমরা যারা সেল করছি রেসিডেন্সিয়াল, ওকে, চিফলি রেসিডেন্সিয়াল, আমি কমার্শিয়ালের মধ্যে এই মুহূর্তে যাব না, চিফলি রেসিডেন্সিয়াল প্রপার্টিজ আমরা যারা সেল করছি, সেটা ফ্ল্যাট বলুন বা বাংলো বলুন, সেইগুলো কিন্তু তখন চাহিদা তুঙ্গে। এবং তখন গ্রাহকরা বা কাস্টমাররা আমাদের পেছনে ঘুরছে যে ভাই আমার এই ফ্ল্যাটটা আমার চাই, তুমি এই ফ্ল্যাটটা আমার যেভাবে হোক দাও। কারণ সেই সময় আপনি যদি ইকোনমিক্সের, আপনি যদি প্রিন্সিপাল অনুযায়ী এগোন, আপনি দেখবেন ডিমান্ড আর সাপ্লাইয়ের যে ব্যাপারটা, তখন আপনার ডিমান্ড যা ছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্লাইটাও ছিল। ওকে। এবং তখন মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে যে একটা ফ্ল্যাটে থাকা যায়, ঠিক আছে, একটা ভার্টিক্যাল একটা ডুয়েলিং, তখন মানুষের মনে আস্তে আস্তে বাসা বাঁধছে। আপনি যদি ভেবে দেখেন যে 2000 সালের গোড়ায় তখনও কিন্তু ফ্ল্যাট কালচারটা ওইভাবে ডেভেলপ করেনি। সেটা কি ট্রানজিশনাল ফেজ ছিল? এক্স্যাক্টলি। আপনি একটা বাড়িতে থাকতে ভালোবাসেন, ঠিক। আপনি আপনার বাবাকে যখন বলছেন যে বাবা আমি একটা ফ্ল্যাট কিনবো, আপনার বাবা আপনাকে বলছে তো এমন জায়গায় গিয়ে থাকবো কেন যেখানে দেওয়ালটা আমার নয়, ওইদিকে একজন থাকে, মেঝেটা আমার নয় কারণ নিচে একজন থাকে, ছাদটা আমার নয় কারণ আমার ওপরে একজন থাকে, তাহলে আমার কি, আমার ওই স্পেসটা। ইভেনচুয়ালি এই যে একটা মানুষের এই যে একটা অনীহা, এটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। কারণ মানুষ চাইছিল একটা গেটেড কমিউনিটিতে থাকতে। আমি একটা জায়গায় থাকবো, সুরক্ষিত থাকবো। আমার বাড়িতে আমি একা বা দোকা আমি যাই থাকি না কেন, আমি সপরিবারে থাকি বা কি, আমি যদি কোথাও যদি আমি বাড়িতে তালা বন্ধ করে চলে যাই, আমি জানি না এসে দেখবো আমার তালা সুরক্ষিত আছে না ভাঙা। ঠিক। ওয়ারএজ আমি যদি একটা গেটেড কমিউনিটি থাকি, একটা গেটেড কমিউনিটি, ধরা যাক আপনার এখানে একটা কোনো বড় একটা 500 বা 600টা ফ্ল্যাটের একটা কোনো প্রজেক্ট তৈরি হয়েছে, তার মানে এটা আমার ধরে নিতে হবে যে সেখানে কিন্তু খুবই কড়া সিকিউরিটি। আপনি কিন্তু নিশ্চিন্তে আপনি আপনার ফ্ল্যাটের তালা চাবি দিয়ে আপনি নিশ্চিন্তে সপরিবারে ভ্রমণ করতে চলে যাচ্ছেন, আপনি 1 মাস বাদে এসেও দেখছেন আপনার ফ্ল্যাটে কিন্তু একটা আঁচড়ও পড়েনি। এই কারণে মানুষের মধ্যে আস্তে আস্তে ফ্ল্যাট কালচার যেটা বলে সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো। আর আমাদের মার্কেটিং কোম্পানিগুলো সেইগুলোকে এনক্যাশ করতে শুরু করলো, আনএথিক্যালি নয়, অবভিয়াসলি এথিক্যালি সেটাকে এনক্যাশ করতে শুরু করলো। আর এইটা হচ্ছে শুরু। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, আগে যখন আপনি সার্ভিস করতেন বা এখন যখন আপনার নিজস্ব এন্টিটি হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটা জিনিস প্রায় বলে থাকি যে কোম্পানিতে মিস্টেক করলে একবার হয়তো শোকজ করবে, কিন্তু আপনি যদি এখানে একবার মিস করেন বা আনইনটেনশনাল কোনো মিস্টেক করে ফেলেন বা সাপ্রেশন অফ ফ্যাক্ট হয়ে গেল যাকে বলা হয় আনইনটেনশনালি, কারেক্ট, সেটা কিভাবে কাস্টমাররা দেখেন? আসলে কি জানেন, আমরা যারা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি বা স্বাধীনভাবে কাজ করছি, বলতে ভালো লাগে আমরা এখন ফ্রিল্যান্সার বা আমরা স্বাধীন, কিন্তু একটা জিনিস জানবেন, উই আর ওয়ার্কিং অন আ টাইট রোপ। কারেক্ট। ব্যাপারটা কি হয়, আপনি যখন একটা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, আপনার একটা ছোট্ট ভুল তথ্য বা একটা ছোট্ট মিথ্যে কথা, আমি মিথ্যে কথাটাই বলবো, তার কারণ হচ্ছে যেটা আমরা দেখতে পাই কলকাতার দিকে দেখতে পাই, এই কথাটা আমি আবার পরে হয়তো আসতামই, আপনি যখন জিজ্ঞেস করলেন বলছি, আমরা এখানে সঠিক তথ্য কি আমরা কাস্টমারকে পরিবেশন করি, সেইটা করা ভীষণভাবে দরকার। আমরা সেটা করি না বলেই কি হয়, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং তারপরে আমাদের মতো যারা বাজারে যারা কাজ করছেন, রিয়েল এস্টেটের জগতে কাজ করছেন, তাদের গ্রহণযোগ্যতাটা কমে যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমি যদি কিছু না জানি, আমি একটা কোনো তথ্য সম্বন্ধে আমি শিওর নই যে ইয়েস দিস ইজ রাইট, ওকে, বা এইটাই হয়তো হবে,
আমি জানি না, আমি জোর দিয়ে বলতে পারছি না, আমি কিন্তু আমার কাস্টমারের সামনে আমি হাত তুলে সারেন্ডার করব যে আপনি এই ব্যাপারটাতে আমার একটু সময় দিন, আমি কিন্তু সঠিক তথ্য এক্ষুনি আপনাকে বলতে পারবো না। আমি যদি বুক চিতিয়ে এই কথাটা বলার যদি আমি সাহস রাখি, আপনি এটুকুনি জানবেন কাস্টমার কিন্তু আমাকে সম্মান করবেন, কাস্টমার আমাকে শ্রদ্ধা করবেন। ঠিক তিনি বলবেন হ্যাঁ উদ্দালক তুমি ঠিক আছে, তুমি তাহলে আমাকে কালকের মধ্যে জানাচ্ছ। আমি বললাম হ্যাঁ কালকে নয়তো পরশুর মধ্যে আমি আপনাকে ডেফিনেটলি জানাচ্ছি, আমাকে 2 দিন সময় দিন। সবসময় একটু বেশি সময় চেয়ে নিতে হয়। আপনি যদি 48 ঘন্টা সময় চেয়ে নেন এবং যদি 24 ঘন্টার মধ্যে জানান, কাস্টমার বুঝবে যে আপনার কথার মধ্যে একটা ওজন আছে। কারেক্ট। আপনি যদি 24 ঘন্টা চেয়ে 48 ঘন্টা বাদে জানান, কাস্টমারের উৎসাহ কিন্তু ফিকে হয়ে গেছে। তার জন্য দায়ী থাকবেন আপনি, এক্ষেত্রে আমি, কারণ এক্ষেত্রে আমি একজন পেশাদার। ওকে, এইটাই আমি বলতে চাইছি। আপনি তো পূর্ব ভারতে কাজ করছেন এখন, এর আগে উত্তর ভারতেও ছিলেন শুনেছি। হ্যাঁ ছিল। এবং পশ্চিম ভারতেও ছিলেন। এই দুটো জায়গায় রিয়েল এস্টেট কনসালটেন্টের মধ্যে পার্থক্য কি দেখেছেন? দেখুন, এখানে কলকাতার আপনার যা চালচিত্র, কলকাতাতে সবচেয়ে বড় যে সমস্যাটা যেটা আমি দেখেছি, সমস্যাই বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদেরকে দালাল হিসেবেই দেখা হয়। আমাদেরকে কোনো বিশেষজ্ঞ হিসেবে কিন্তু কেউ দেখে না। তার জন্য কিন্তু আমরা আমাদের নিজেদেরকেই দায়ী করতে পারি। আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণটা কি, আমরা এই কাজটাকে আমরা করি, সত্যি কথা বলি আপনাকে, আউট অফ কম্পালশন। চাকরিও সবাই আউট অফ কম্পালশন করছে না। ছোটবেলা থেকে একটা জিনিস আপনি হয়তো শুনে আসবেন যে কিছুই যখন করার নেই তুই বেচুবাবু হয়ে যা। কারেক্ট। ধীরে ধীরে দেখা গেল সেখানেও কিন্তু প্রচণ্ডভাবে প্রতিযোগিতা। এবার আপনি দেখবেন কলকাতার সমস্যা হচ্ছে, কলকাতাতে আনএমপ্লয়মেন্টটা এমন জায়গায় চলে গেল, এবং নানান রকম রাজনৈতিক যে পটভূমিকা, যার মধ্যে আমি কখনোই ঢুকবো না, কারণ আমি নিজে রাজনীতি বুঝি না আর আমার বোঝার কোনো স্প্রেয়াও নেই। কিন্তু যে সমস্যাটা তৈরি হলো ধীরে ধীরে, সেটা হচ্ছে একটা ইকোনমিক মেল্টডাউন, যেটা এই মেল্টডাউনটা আমাদের কিন্তু আস্তে আস্তে প্রচুরভাবে ক্ষতি করলো। তার একটা প্রধান একটা আপনি উদাহরণ দেখবেন, আপনার পাড়ায় আপনি যাবেন, আপনি যদি কাউকে বলেন যে ভাই আমার 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 মেসো আমাদের পাড়ায় আসবে, আমাদের একটা না বাড়ি ভাড়া লাগবে, আপনি দেখবেন অন্ধকার থেকে আপনি প্রায় 5-6 জন চলে এলো, যাদেরকে আপনি চিনতেন, কিন্তু তারা যে ব্রোকার আপনি জানতেন না। কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো চায়ের দোকানে চা খাওয়ায় লোককে, মানে চা ওলা এক কথায়, কেউ হয়তো আপনার পাড়ার ধোপা, বিহারি ধোপা। সবাই এসে গেল যে আমি আছি তো দাদা, চিন্তা করছো কেন? আপনি বললেন এই তুই এইসব কাজ করিস নাকি? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দায়ে পড়ে যারা যে কাজে আসছে, সেই কাজে কখনোই আপনি পেশাদারিত্ব আশা করতে পারেন না। আর এখানেই আমাদের সঙ্গে উত্তর ভারতের তফাৎ, এখানেই আমাদের সঙ্গে মহারাষ্ট্রের তফাৎ, এখানেই আমাদের সঙ্গে দিল্লি বলুন, পাঞ্জাব বলুন, মহারাষ্ট্র, আপনি যেখানেই যাবেন ওখানে কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে ওরা কাজ করে। দে হ্যাভ টেকেন দিস প্রফেশন ভেরি ভেরি সিরিয়াসলি। আপনি তাদের সাজ পোশাক দেখবেন, তাদের হাতে সবসময় একটা ল্যাপটপ আছে, তারা আপনার সঙ্গে যা কথা বলছে প্রত্যেকটা জিনিস তারা কিন্তু জট ডাউন করছে, তারা আপনাকে বুঝিয়ে দিচ্ছে তারা যে কতটা সিরিয়াস। তখন আপনি অ্যাজ আ ক্লায়েন্ট আপনি নিজে সিরিয়াস হতে বাধ্য। কারেক্ট। আপনি কলকাতায় ফিরে আসুন, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমি যদি সূর্যবাবুকে যদি কোনো ক্রমে যদি একটা ফ্ল্যাট গুছিয়ে দিতে পারি, তাহলে 40 লাখ টাকার ফ্ল্যাটে তাহলে আমার তো 2%, তাহলে তো আমার কাছে তো 80,000 টাকা চলে এলো বাপু। আর আমি ভাই ধোপা ইস্ত্রি করে আমার আর কত দেশে টাকা পাঠাতে পারি, 5,000 6,000, সেখানে আমি 80,000 টাকা পাবো। কম কথা। এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে। আমাদের এখানে সমস্যাটা মেন্টালিটিতে। আর একটা ব্যাপার আছে, আমরা হয়তো একটা ওই যেটা আপনাকে বললাম ওই পার্ট টাইম জব হিসেবে অনেকে নেয়, ঠিক আছে কোনো কাজ নেই, হয়তো আপনার একটা দোকান চলছে না, একটা আপনার একটা পানের দোকান, এই যে কত টাকাই বা হবে, আমি একটা পার্ট টাইম আমি একটা ব্রোকারি করা শুরু করলাম। মানে ওই দোকানের সামনে একটা বোর্ড টাঙিয়ে দিলাম, এখানে ঘর ভাড়া পাওয়া যায়, ফ্ল্যাট পাওয়া যায়, জমি পাওয়া যায়। একদমই তাই। এবার আপনি আমায় একটা কথা বলুন, আপনি সেখানে ঠিক কীরকম প্রফেশনালিজম আপনি আশা করতে পারেন? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই 1 কাঠাতে কত স্কোয়ার ফিট, সে যদি আপনার থেকে ফ্যাল করে তাকিয়ে থাকে, তাকে আপনি কি ব্লেম করতে পারেন? পারেন না। আসলে প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের নিজেদের প্রফেশনাল হতে হবে অনেক বেশি।
আমি যখন নিজে এই লাইনে এসেছিলাম, আমি 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 আগে থেকে কাজগুলো জানতাম, সেটা অন্য ব্যাপার। কিন্তু যখন যাদের সঙ্গে কাজ করছি তারাও তো ব্রোকার, তো তাদের কাছ থেকে আমি যদি একটা প্রফেশনালিজম এক্সপেক্ট করি, অধিকাংশর কাছ থেকে পাচ্ছি না। সবার থেকে পাচ্ছি না এই কথা বলবো না, অধিকাংশের কাছ থেকেই পাচ্ছি না, এটাই বলার আমার। এই যে আপনি একটা কথা টার্ম ইউজ করলেন, একটা হচ্ছে দালাল, একটা হচ্ছে কনসালটেন্ট, একটা হচ্ছে ব্রোকার। কারেক্ট। তাহলে এই পেশাটাকে মানে আপনি কেন ভাবছেন যে লোকে একটু নিচু চোখে দেখছে, সোকল নিচু চোখে, বা যে সম্মানটা এনারা এক্সপেক্ট করেন সেটা কোথাও যেন একটা মিসিং হয়ে যাচ্ছে, মানে দের ইজ এ মিসিং লিঙ্ক ইন টার্মস অফ রেসপেক্ট। কারেক্ট। এটার ব্যাপারে আপনার কি মনে হয়? দেখুন, ব্যাপারটা কি জানেন, আমাদের এখানে আমরা যে কাজটা আপনাকে আমি একটু আগেই বললাম, আমি আউট অফ কম্পালশন আমি একটা কাজ করছি, আর আমি একটা কাজ খুব সিরিয়াসলি নিয়েছি অ্যাজ মাই প্রফেশন। আমি তার জন্য ডেডিকেটেড ওয়েতে আমি কিন্তু নিজের প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমি কিন্তু স্ট্রিমলাইন করব। উত্তর ভারতে আপনি যদি যান, আপনি ওখানে গিয়ে দেখবেন ওখানে ম্যাক্সিমাম যারা আপনার এই প্রপার্টি কনসালটেন্ট বা ব্রোকার বলুন, যাই বলুন, তাদের একটা করে অফিস আছে, একটা করে রেজিস্টার্ড অফিস আছে। অফিসটা যে কত বাই কত ফুট সেটা আমি বলছি না, বাট দে হ্যাভ আ ডেডিকেটেড রেজিস্টার্ড অফিস। সেকেন্ডলি আপনি দেখবেন দে আর ওয়েল অ্যাটায়ার্ড, তারা কিন্তু খুব ভালো সাজ পোশাক পরে তারা বেরোয়। ঠিক আছে, কোনো ক্যাজুয়াল ড্রেসে ফট করে বেরিয়ে পড়লাম তা নয়। সে হয়তো গিয়ে একটা মোটর বাইকে উঠছে বা হয়তো একটা গাড়ি চালাচ্ছে, আর 4 হুইলার চালাচ্ছে, কিন্তু সে কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড রকম পার্টিকুলার। এইগুলো আপনি দেখবেন। আরেকটা জিনিস দেখবেন, মানে অ্যাপ্রোচে ইয়েস। আর একটা জিনিস যেটা ওরা যেটা ভীষণভাবে ফলো করে, যেটা আমরা এখনো পর্যন্ত খুব ন্যাসেন্ট স্টেজে আছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। উত্তর ভারতে আপনি ওরা ওইর বাইরে কিছু নেই, ওরা ভীষণভাবে সায়েন্টিফিক প্রসেসে কাজ করে। ওরা আপনার পেছনে দৌড়বে না, স্যার আমার কাছে একটা দারুণ একটা স্যার ফ্ল্যাট আছে নিয়ে নিন, না। ওরা বাছে, ওরা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ওদের কাছে ধরুন আজকে যদি দিনে 10টা লিড আসে, ওরা তাদেরকে ফোন করে তাদের প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলে সেইখান থেকে ওরা অ্যাসেস করে যে এর মধ্যে সিরিয়াস বায়ার আমার কজন আছে। সেখান থেকে ফিল্টার করে 10 জনের মধ্যে থেকে হয়তো সেটা 5 জন বা 4 জনের এনে দাঁড় করায়। এই 4 জন এদেরকে ওরা ভিজিট করাচ্ছে সেই প্রপার্টিগুলো, এবং করিয়ে ইভেনচুয়ালি আপনি না দেখলে আপনি বিশ্বাস করবেন না কত সায়েন্টিফিক ওয়েতে কাস্টমার রেসিপ্রোকেট করছে। কারণ কাস্টমারকে অলরেডি ওরা কিন্তু এমন একটা ওদের প্রফেশনালিজমের মধ্যে ওদেরকে ফেলে দিয়েছে, বায়ার বা কাস্টমার রেসিপ্রোকেট ঠিক করে করতে বাধ্য। কারণ সেও কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে, সে কিন্তু নিচু চোখে দেখছে না। কারণ সে দেখছে তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে, সেই লোকটাকে সে যখন কোনো লিগাল পয়েন্ট জিজ্ঞেস করছে সেই প্রপার্টি সম্বন্ধে, সে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করছেন। সে বলে দিচ্ছে যে আপনার এখানে লিগাল এই ব্যাপার আছে, ওইটা আছে, এগ্রিমেন্টটা করতে গেলে আপনাকে এইটা করতে হবে, প্রত্যেকটা জিনিস সে বলে দিচ্ছে। মানে আপনি বলছেন যেগুলো লিগাল অ্যাসপেক্ট, মানে মিউটেশন বলুন বা আপনার মানে এগ্রিমেন্ট, প্রপার্টি ডকুমেন্ট, হ্যাঁ, তারপর আপনার ডিউ ডিলিজেন্স নিয়ে কথা বলছে। আমাদের এখানকার যারা কাজ করছে, যাদেরকে আমরা দালাল বলে নিচু নজরে দেখছি, সেটা করা উচিত নয় কখনোই, সেটা আমাকে মানতেই হবে। তবে কি জানেন, আমরা যদি এই ব্যাপারে একটু সাউন্ড হই, আমি আমার কলকাতায় যারা মানে আমি তো এদের আমারই মানে সহমর্মী, আমি তাদের মনে করি, কারণ আমি নিজে কলকাতার ছেলে। তো আমি দেখি আমারই পাশে আমাদের কোনো ফেলো ব্রোকার, যাকে একটা সামান্য দালাল হিসেবে কোনো কাস্টমার, ও তো একটা দালাল, ও কি বোঝে, ও তো আমার ঘাড়ে এটা দিয়ে পালিয়ে যেতে চাইছে, গুছিয়ে দেওয়া, এই ভুল তথ্য দিয়ে একটা কিছু বুঝিয়ে তাকে একটা ফ্ল্যাট গুছিয়ে ওখান থেকে টাকাটা বুঝে নেওয়া, এবং সেখানে সেই কাস্টমারের সঙ্গে ভবিষ্যতে কোনো সম্পর্ক না রাখা। কেন রাখছে না? কারণ সে জানে সে খুব একটা বোধহয় সঠিক প্রপার্টি হয়তো গুছিয়ে দেয়নি। কাস্টমারটা তখন হয়তো নিয়ে ফেলেছে ইম্পালস কার্ভটার ওপরে বেস করে। ইম্পালস কার্ভটা যখন নেবে এসছে, তখন কাস্টমার রিয়েলাইজ করেছে দ্যাট হি অর শি হ্যাজ পারচেজ আ রং প্রপার্টি। তখন সে ব্রোকারকে ফোন করলো, ব্রোকারের ফোন ধরছে না। আচ্ছা, এরকমও হয় আগে? হ্যাঁ, এরকমও হয়। আলটিমেটলি কি হলো বলুন তো সূর্যবাবু, আমাদের হাত থেকে সেই ভ্যালুয়েবল ক্লায়েন্ট চলে গেল। সেখান থেকে আমি কত রেফারেলস পেতাম আপনি ভাবতে পারছেন? নিশ্চয়ই। আমরা যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে একটা কথা বলে COI, সেন্টার অফ ইনফ্লুয়েন্স,
আজকে আপনি যদি আমার থেকে একটা ফ্ল্যাট কিনে বা একটা প্রপার্টি কিনে আপনি যদি সন্তুষ্ট হন, আপনি কালকে ফোন করে বললেন যে উদ্দালকদা আমার অমুক ভাইরা ভাই ও বলছিল একটা ফ্ল্যাট নেবে, আপনি একটু দেখে দিন না। এবার সেই মানুষটাকে আমি যদি স্যাটিসফাই করতে পারি, সে আমাকে বলে মিস্টার ব্যানার্জি আমার অফিসের কলিগ তিনি দিল্লিতে থাকতেন, কলকাতায় এসছেন, হি ইজ ফ্র্যান্টিকলি লুকিং ফর আ ফ্ল্যাট, উনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি একটু কাইন্ডলি ওনাকে হেল্প আউট করবেন। এই করে তৈরি হয় রেফারেলস, এই করে তৈরি হয় সেন্টার অফ ইনফ্লুয়েন্স। কিন্তু আমি যদি ভুল তথ্য যদি আপনাকে গোড়াতেই দিয়ে দিই, তার মানে গোড়ায় গলদ হয়ে গেল। আর গোড়ায় গলদ মানেই আপনি কিন্তু আমার ডেটা লিস্টে থেকেও নেই। কারেক্ট, এটাই বলতে চাইছি। তার মানে আপনি বলছেন যে এক হচ্ছে ট্রান্সপারেন্সি ভীষণভাবে দরকার, নাম্বার 2 ইজ অনেস্টি। একদম। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন যে ব্রোকাররা পরবর্তীকালে যোগাযোগ করে না, কিন্তু ব্রোকাররা যে পরে যোগাযোগ করবে, আমরা সাধারণত ইস্টার্ন ইন্ডিয়ায় যেটা দেখি সবাই তো একটা করেই ফ্ল্যাট কেনে। এবার সেই ক্ষেত্রে যে যোগাযোগটা রাখবে এটা তো দুই পক্ষেরই হওয়া উচিত, নাকি শুধু কনসালটেন্টদেরই হবে? মানে যেহেতু আমি একটা সার্ভিস দিচ্ছি বলে। না, আমি আপনাকে একটা কথা বলি, এই জায়গাটা আপনি আমার থেকে একটা ফ্ল্যাট কিনেছেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য নন ফ্ল্যাটটা কেনার পরে, কারণ আপনার পারপাস সার্ভ করে গেছে, তাই তো? ঠিক। এবার আমি বলি সেদিক থেকে দেখতে গেলে আমার পারপাসও সার্ভ করে গেছে, কারণ আমি আপনাকে একটা ফ্ল্যাট কিনিয়েছি, মেডিয়েট করেছি, আপনি সেই ফ্ল্যাটটা কিনেছেন, আমি আমার ব্রোকারেজ নিয়ে পকেটে পুড়ে আমি আমার বাড়ি চলে গেছি, এই তো? এবার আপনি আমার একটা কথা বলুন, এই যে আপনি ফ্ল্যাটটা কিনলেন, ফ্ল্যাটটা কিনে আপনার কেমন লাগলো, আপনার তারপরে অভিজ্ঞতা, এই ব্যাপারে আমার কি দায়িত্ব থাকে না যে সেইগুলো আপনাকে ফোন করে জিজ্ঞেস করে, সূর্যবাবু আপনাকে আমি একটা ফ্ল্যাট আমি যেটা সাজেস্ট করেছিলাম ওটা আপনি নিলেন, আপনি সবকিছু ঠিক আছে তো? নিশ্চয়ই। মানে আপনি বলছেন যে বর্তমানে আমরা যখন মানে প্রাইভেট সেক্টর কোম্পানিতে যাকে বলা হয় যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। একদম তাই, একদম তাই। এতে কি হলো সূর্যবাবু, আপনি দেখছেন যে বাহ, এ তো উদ্দালকদা আমাকে তো ফোন করছেন, ফোন করে জিজ্ঞেস, হ্যাঁ আমার সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার দিক থেকে যদি কোনো সার্ভিস লাগে সূর্যবাবু, আপনি কিন্তু আমায় ফোন করতে দ্বিধা করবেন না, আই অ্যাম অলওয়েজ আ ফোন কল অ্যাওয়ে। এইটা কিন্তু আপনাকে বলা, তার মানে দেখুন আমি একটা কথা বলছি, 100 জন কাস্টমারের সঙ্গে আমি আমার রিলেশনস ভালো মানে 100 জনই যে আমার যে কাজে আসবে ব্যবসাগতভাবে সেটা নয়। আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা শুধু ব্যবসার কথাটা ভাবছি। আমাদের আপনি তো ব্যবসা করতেই এসছেন না, এই জায়গাটা একটা বুঝতে হবে আপনাকে। এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা আমরা রিয়েল এস্টেটের বাইরে কিন্তু আজকাল একটা রিয়েল এস্টেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সে আপনি দেখবেন কিছু এজেন্ট আছে তারা ভীষণভাবে সফল হয়। কেন জানেন? কেন? আপনি দেখবেন তারা যখন কোনো অফিসে ঢুকছে, তারা কোনো কর্পোরেটে ঢুকছে, বা হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো হয়তো আত্মীয় স্বজনের থ্রুতে হয়তো কোথাও গেছে, সেখানে গিয়ে সে কিন্তু কোনো পলিসি করায়নি, সে শুধু সার্ভিস দিয়ে যাচ্ছে। কি না, এই আমার না অমুক পলিসিটা বোধহয় ল্যাপস করে যাবে, আপনি একটু দেখবেন ভাই। ও আচ্ছা 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 স্যার, এটা আপনি কবে করিয়েছিলেন? না, এটা আমি 1900 অমুক সালে করিয়েছিলাম। ওহো, এর মধ্যে তো প্রায় 5-6 বছর কেটে গেছে স্যার, আপনি আমার একটু পেপারসটা দেবেন, একটু বন্ডটা দেবেন। সে কিন্তু নিয়ে সেই রেসপেক্টিভ ব্রাঞ্চে গিয়ে সেখানে গিয়ে কথা বলে সে কিন্তু সার্ভিস দিচ্ছে এবং সেইটাকে স্ট্রিমলাইন করছে। কারেক্ট। এতে আপনি ভাবতে পারবেন না এই ধরনের সার্ভিস দিল যেখানে তার 1 পয়সা রোজগার নেই। ঠিক। আজকে সেই মানুষটা যাকে উনি সার্ভিস দিলেন, সে তাকে পরে বলছে যে ভাই সবকিছু তো ঠিকই হলো, আমার মেয়ে তো এবার বুঝলে, আমার মেয়ে তো এবার তো এতে ইউএসএ চলে যাচ্ছে বিএটিএ করে। ও আমাকে বলছিল বাবা একটা ভালো একটা পলিসি, বুঝলে, যে পলিসিটা মানে একটা ধরো হাই ভ্যালু একটা সাম অ্যাসিওর্ড, এরম একটা তুমি কাউকে চেনো যে কিনা আমাকে হেল্প করতে পারবে? আমার না আপনার কথাটা মাথায় এলো, আপনি যেভাবে আমায় সার্ভিস দিয়েছেন আমি অবাক হয়ে গেছি। আপনি আচ্ছা আপনার কোনো পয়সা? না না না, ওটা কোনো ব্যাপার নেই স্যার, আমার কোনো পয়সা এখানে লাগেনি, এটা নিয়ে আপনি ভাববেন না। না না, আমি ভাবছি না, আমি ভাবছি আপনি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলবেন। এই শুরু হলো আপনার ব্যবসা পাওয়া। আপনি কিন্তু ব্যবসার উদ্দেশ্যে ওখানে যাননি, আপনি গিয়েছিলেন মানুষটাকে একটা সঠিক পরিষেবা দিতে। ব্যবসাটা তো আসেই বাই ডিফল্ট। আপনি সেখানে গিয়ে দেখা গেল তার মেয়ে আপনার থেকে একটা প্রায় 10 কোটি টাকার একটা সাম অ্যাসিওর্ডের একটা এন্ডাওমেন্ট পলিসি করে চলে গেল, ইউএসএতে চলে গেল সে তার বরকে নিয়ে। আপনি ভাবতে পারছেন একটা 10 কোটি টাকার যদি একটা এন্ডাওমেন্ট পলিসি হয় এলআইসির, তার তাহলে ফার্স্ট আপনার এফপিআইটা কত হতে পারে?
তো আমি এই কথাটা কেন বললাম আপনাকে, আমাদের এখান থেকে শেখা উচিত। আমরা যারা রিয়েল এস্টেটে আছি, আমাদের প্রত্যেকটা ফিল্ড থেকে আমাদের শেখা উচিত। সার্ভিসটা আগে দিই। আমি কাস্টমারের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার দরকার নেই, আমি নিজে স্বচ্ছ কিনা সেটাই বড় কথা। কাস্টমার বোকা নয়, কাস্টমার আমাকে দেখে ঠিক বুঝতে পারবে এই ছেলেটা আমাকে কোনো ভুজুং ভাজাং দিয়ে কিছু গছাতে এসছে, নাকি সঠিক তথ্যটা আমার সামনে পরিবেশন করছে। সঠিক তথ্য, সঠিক আইনি কাগজপত্র, প্রত্যেকটা জিনিস তার সামনে আমি ঠিক করে পরিবেশন করছি কি না। অ্যান্ড ওয়ান্স আই ডু দ্যাট, আই উইল বিকাম আ পার্ট অফ দ্য ফ্যামিলি। কারেক্ট। আমি আপনাকে বলি, এই সময় আরেকটা কথা বলি, আমার প্রচুর প্রচুর কাস্টমার আমাকে তাদের গৃহপ্রবেশে আমাকে পার্সোনালি ইনভাইট করেছে সস্ত্রীক। দারুণ, এটা তো বেসিক্যালি অ্যাচিভমেন্ট। মানে টাকাটা অবভিয়াসলি একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এটা যেটাকে এর কোনো মাপকাঠি হয় না। আমার মনে আছে নরেন্দ্রপুরে একজন কাস্টমার আমাকে 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 বুকে জড়িয়ে আমাকে একটা কথা বলেছিলেন, বলছে তুমি আমাকে বলেছিলে আমার বারান্দায় আমি যখন গিয়ে দাঁড়াবো আমি এই দেখতে পাবো, এই গাছটা দেখতে পাবো, এখানে এই পাখি দেখতে পাবো, উদ্দালক আমি সব কিছু পেয়েছি, তুমি যা যা বলেছিলে একটা অতিরঞ্জিত নয়। আমি ট্রান্সপারেন্টলি কাজ করার চেষ্টা করি, সেই জন্য হয়তো কিছুটা করে আমি আজকের ডেটে একটা পেশাদার হিসেবে হয়তো কিছুটা একটা জায়গা নিজের বানাতে পেরেছি, বা হয়তো আরও পারবো। আপনাদের সবার শুভেচ্ছা। আচ্ছা উদ্দালকদা, এই যে বিশ্বাসযোগ্যতা, এটা গড়বার জন্য বা স্বাধীনভাবে কাজ করার সময় আপনি কিভাবে নিজের বিশ্বাসযোগ্যতাটাকে গড়ে তুলেছেন? এই যে লম্বা জার্নিটা, এত বছর ধরে মার্কেটে থাকা, তার আগে একটা কর্পোরেট সাপোর্ট তো আগে আপনি পেতেন, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গেল, নিজে শুরু করলেন, নিজের স্ট্র্যাটেজি, নিজের রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিল, তার সঙ্গে যেটা যোগ হয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। মানে এইগুলো আপনি কিভাবে মানে ইউটিলাইজ করেছেন, করে নিজের একটা ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা মার্কেটে তৈরি করেছেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি এই ব্যাপারে। আগে আমাদের বুঝতে হবে আমি যে রিয়েল এস্টেটে কাজ করছি, রিয়েল এস্টেট ব্যাপারটা কি। ওকে, আমি একটা ফ্ল্যাট কাউকে বেছে দিলাম মানেই সেটাই রিয়েল এস্টেট নয়। রিয়েল এস্টেট মানে একটা খুব বৃহৎ ব্যাপার। এটা আমরা অনেকে কিন্তু এখানে কিন্তু জাস্ট একটা ফ্ল্যাট, সেটা হয়তো আমার থেকে একজন কাস্টমার একটা ফ্ল্যাট কিনলেন, সেটা আমার কাজ নয়। কিন্তু শুধু আমার কাজ হচ্ছে নিজেকে টাইম টু টাইম আপডেট রাখা বলতে পারেন। আজকের ডেটে রিয়েল এস্টেট যা সিনারিও, আপনি জানেন 2008-এ যখন শেয়ার বাজারে ওরম একটা ধস নামলো, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু চালচিত্রটা বদলাতে শুরু করেছে। আপনি দেখবেন এখন কিন্তু আমরা বলি বায়ার্স মার্কেট, সেলার্স মার্কেট বলার আমাদের এখন আর সেই ক্ষমতা নেই, সেই দৃঢ়তা নেই, কারণ সেটা সত্যি নেই। সত্যি হচ্ছে এটা এখন বায়ার্স মার্কেট। আজকে যার জন্য আমাকে নিজের জায়গায় কতটা প্রফেশনালিজম মেনটেন করতে হয়, যেটা আপনি বলেন আমি সেই কথাতেই আসছি। সবার আগে নিজেকে আপডেট রাখা এবং অনেক বেশি মেটিকুলাসলি আমরা যেটা বলি ইনভেন্টরি স্টক, সেইটা সম্বন্ধে নিজেকে আপডেট করা এভরি নাও অ্যান্ড দেন। কাস্টমারের সঙ্গে সেইগুলোকে আমি ব্লেন্ড করাতে পারছি কিনা, কাস্টমারের চাহিদার সঙ্গে সেগুলো ব্লেন্ড করাতে পারছি কিনা, সেটা একটা খুব বড় দিক। আর একটা ব্যাপার, আজকে যে ইকোনমিক সিনারিও, যেটা আজকে আমি পশ্চিমবঙ্গের ছেলে, আজকে আমি কলকাতার ছেলে, কারেক্ট, এখানকার একটা কাস্টমারের ক্রয় ক্ষমতা আমাদের এভারেজে আমি দেখেছি আজকের ডেটে খুব খুব দারুণ কিছু হলো 50 থেকে 60 লাখ টাকা। একদম। আপনি যদি বোম্বেতে যান, সেখানে এটাই হয়ে যাচ্ছে একটা অ্যাভারেজ ক্রয় ক্ষমতা 1.5 থেকে 2 কোটি টাকা। এটা মিনিমাম। এটা অ্যাভারেজ বললাম, ভুল বললাম, এটা হচ্ছে মিনিমাম। এখন আপনি আজ বোম্বেতে থেকে 1-1.5 কোটি টাকার নিচে আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না, কারণ সেখানে সব কিছুই হাই ভ্যালু। আর হয়তো সেই কারণে সেখানকার ব্রোকারেজটাও, ওখানকার যারা আর্ন করছে ব্রোকারেজ, তারা আমাদের চেয়ে অনেক বেশি ব্রোকারেজ আর্ন করে, কিন্তু কস্ট অফ লিভিং এখানে অনেক কম। মানছি, আপনার কথা মানছি, কিন্তু ওদের ওখানে যেমন ভলিউমে কাজ হচ্ছে, আমাদের এখানেও ভলিউমে কাজ করার চেষ্টা করি আমরা, কিন্তু ওখানে কিন্তু ভলিউমে কাজ হচ্ছে, কারণ ওরা আমাদের চেয়ে অনেক বেশি প্রফেশনাল। আর প্রফেশনাল অনেকগুলো দিক আছে, যেটা নিয়ে আলোচনা শুরু হলো এক্ষুনি। সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট খতিয়ে দেখা, প্রত্যেকটা ফ্ল্যাটের। এটা কি কনসালট্যান্ট বা ব্রোকারের দায়িত্বের মধ্যেই পড়ে? নিশ্চয়ই পড়ে।
সমস্যাটা কোথায় হয়ে গেছে জানেন সূর্যবাবু, আমরা ভাবি আমরা তো ব্রোকার, আমরা হচ্ছি বায়ারের সঙ্গে সেলারের মিট করিয়ে দিলাম, তাদের মধ্যে একটা ট্রানজাকশান হলো, মানিটারি ট্রানজাকশান, আমি আমার ব্যাপারটা বুঝে নিয়ে পকেটস্থ করে বাড়ি চলে এলাম। ইট ইজ নেভার লাইক দ্যাট। এটার অনেক ব্রডার অ্যাসপেক্টে আমাদের চিন্তা করার দরকার। আর ঠিক সেই কারণে হয়তো আমরা উত্তর ভারত বা আজকে আপনার পশ্চিম ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে আছি। পিছিয়ে থাকার একটা মূল কারণ হচ্ছে আমাদের হচ্ছে বিক্রিটা হয়ে গেলেই ব্যাস, আর কি চিন্তা, পকেটে আমার টাকা চলে এলো। তো আমাদের কাজ হচ্ছে এগ্রিমেন্টের যে খসড়া হবে বায়ারের সঙ্গে সেলারের, সেইটাকে পর্যন্ত আমি ড্রাফটটা আমি তাকে তৈরি করে দেবো। এটা অনেকেই জানে না, আমি করে দিই। আরেকবার যদি একটু বলেন। ধরুন আজকে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, ধরা যায় ফ্ল্যাটটার দাম হয়তো 70 লাখ টাকা। এবার আপনাকে সেলার বা ডেভেলপার যার থেকে নিচ্ছেন সে বললো যে সূর্যবাবু আপনি 20% দিয়ে দিন বুকিং অ্যামাউন্ট। আপনি দিয়ে দিলেন 20%, তাহলে কত রইল বাকি? 80%। এবার আপনার 7 দিন বাদে আপনার একটা এগ্রিমেন্ট হবে আপনার সঙ্গে। এই যে এগ্রিমেন্টটা হচ্ছে, এগ্রিমেন্ট একটা খসড়া হয়, যেটা ডেভেলপার ওরিয়েন্টেড একটা খসড়া বানায়। তার মানে এই দাঁড়াচ্ছে সেখানে যা যা পয়েন্টস থাকবে সেইগুলো ডেভেলপারের ফেভারে যাচ্ছে। দিস পয়েন্ট ইজ টু বি নোটেড। এবার যে বায়ার যে কিনা কিনছে তার আজকে পরিশ্রমের টাকা সে সেখানে নিয়োগ করছে, তাহলে আমার মাথায় রাখতে তার এই বিনিয়োগটা যেন বিফলে না যায়। তাকে আমায় দেখতে হবে যে এগ্রিমেন্ট শুড বি ভার্চুয়ালি দুদিক থেকেই যেন ইকুয়ালি ব্যালেন্স থাকে। কারেক্ট। এই জিনিসটা দেখার কাজ কিন্তু আমি কিন্তু মিডিয়েট করছি। আমি আমার ডেভেলপারকে বঞ্চিত করব না, আমি আমার বায়ারকেও বঞ্চিত করব না। সো ইট শুড বি আ ওয়েল ব্যালেন্সড এগ্রিমেন্ট ড্রাফট, যেটা ইভেনচুয়ালি ওটা ফাইনালাইজ হয়ে তাতে সহিসাবুদ হবে। এটা দেখার কাজ আমার। আমি তো আপনাকে আমি বলি, আমি কিন্তু রেজিস্ট্রেশন যখন হয় তখন রেজিস্টার অফ অ্যাসুরেন্সের অফিসে গিয়েও আমি দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আজকে আপনার গড়িয়া মহামাতালাতে আপনি জানেন ওখানে নতুন করে যখন আপনার রেজিস্টার অফ অ্যাসুরেন্স এই কয়েক বছর হলো, আমি ওখানে বহু কাস্টমারকে আমি অ্যাকম্পানি করেছি। তাদেরকে পুরো জিনিসটা কীভাবে কি করতে হবে, ওনাদেরকে অনলাইন পেমেন্ট কিভাবে করতে হবে, তাদেরকে গাইড করা। আমি তাদের এনলাইটেন করছি না, অত বড় স্পর্ধা আমার নেই। আমি তাদের গাইড করছি, আমি তাদের অ্যাডভাইস করছি, দেখুন আপনি এইভাবে করুন। সেই মানুষটা কিন্তু আমার ওপরে টোটাল ডিপেন্ডেন্ট। উদ্দালক তুমি বলো এরপরে আমি কি করতে হবে। আমি কিন্তু যে ব্রোকার, আমি কিন্তু ওনার থেকে এর জন্য আলাদা করে কোনো টাকা পাবো না। আমি যে সার্ভিসগুলো দিচ্ছি তার জন্য আমি আলাদা করে টাকা পাবো না। ডাজন্ট ম্যাটার। আমি ওনার যে অ্যাপ্রিসিয়েশন যেটা আমি পাচ্ছি, উনি আমাকে তারপরে যা বলছেন, উদ্দালক তুমি না থাকলে আমার এই কাজটা হতো না, এটা আমার জন্য অনেক। ব্রোকারেজ আমি এমনিই পাচ্ছি, ওনার থেকে ব্রোকারেজ পাচ্ছি, ঠিক। কিন্তু এই যে এটা করলাম, এই আপনাকে একটু আগে বলছিলাম রেফারেলস, উদ্দালক আমায় যা সার্ভিস দিয়েছে তুই ভাবতে পারবি না। তুই ইমিডিয়েটলি উদ্দালককে ফোন কর। আমি আপনাকে বলি সূর্য, গতকালই আমার কাছে আমার এক অবাঙালি, আমার এক পুরনো ক্লায়েন্ট কালকে আমি হোয়াটসঅ্যাপ করেছেন, বলছে আপনার সাথে কথা বলা যাবে, বলে উনি আমায় কিছু প্রপার্টি ডিটেলস পাঠালেন। এই জন্যই পাঠিয়েছেন, ওনার বাবা ওনাকে বলেছে যে 6 বছর আগে উদ্দালকের সঙ্গে আমি কাজ করেছিলাম, ছেলেটা খুব ভালো, ছেলেটা এত সুন্দর স্পেসিফিক সার্ভিস দিয়েছিল আমাকে, আমার খুব ভালো, তুই ওকে ফোন কর। উনি আমায় হোয়াটসঅ্যাপ করে বলছে ক্যান আই টক টু ইউ, ইজ দিস দ্য রাইট টাইম? আমি বললাম ওয়াই নট। তারপরে তার সঙ্গে কথা হলো। অবাঙালি ছেলেটি খুবই ভালো, বললো আমাদের একটা প্রপার্টি আছে অমুক জায়গায়, আপনি যদি এটা কোনোভাবে যদি একটু সেল অফ করার বন্দোবস্ত করেন, আপনার যা লাগবে তো আমরা দেবই। এইটা হচ্ছে আপনার মার্কেটে যদি আপনি প্রফেশনালি থাকেন, এই ধরনের ফ্রুটস অফ লেবার কিন্তু আপনি আর্ন করবেন, এর জন্য আলাদা করে আর খাটতে হবে না। আচ্ছা উদ্দালক দা, বলুন। আমরা এই পশ্চিমবঙ্গে যদি বলি, পশ্চিমবঙ্গের যারা ব্রোকার আছেন বা কনসালটেন্ট আছেন, তাদের পরিকাঠামো ওয়াইজ সবথেকে সমস্যা কি? কারণ পরিকাঠামো তো একটা বড় জিনিস, যার উপর একটা যে কোনো প্রফেশন ডিপেন্ড করে। আপনাকে আমি তো তখন বললাম একটা কথা, আমাদের এখানে যারা ব্রোকার হিসেবে নিজেদের মনে করে, তারা অ্যাকচুয়ালি পার্ট টাইম একটা কাজ হিসেবে এটাকে নিয়েছে। এরা এটাকে ঠিক সিরিয়াসলি নেয়নি।
আমি সবার কথা বলবো না, সেটা কখনোই নয়, অনেকেই আছে যারা সত্যি সিরিয়াস, কিন্তু তাদের সংখ্যাটা ভীষণ কম। অধিকাংশই আমি দেখছি তারা জাস্ট ওই একটা জাস্ট কাজ করতে হয়, একটা এক্সট্রা ইনকাম এখান থেকে আমার এসে যাবে, আমার যদি মাসে অমুক টাকা চলে আসে তাহলে আমার তো ভালোই হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মানে তাতে তাদের মানে বিনোদনের অনেক রকম খোরাক চলে আসছে, ঠিক সেইভাবে ঢুকছে। তাতে কি হচ্ছে, একটা ক্লায়েন্টদের মধ্যে একটা অদ্ভুত একটা সন্দেহের একটা অদ্ভুত একটা মানসিকতা তৈরি হয়, এই লোকটাকে, হ্যাঁ এই লোকটাকে দিয়ে কাজ করাবো না না, বা ওরা 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 বুঝতে পারছে যে আমার মধ্যে একটা পেশাদারিত্বের অভাব, যার জন্য আমার সঙ্গে ওরা হঠাৎ করে বার্গেনিং করা শুরু করছে। না এত টাকা কেন দেবো, হ্যাঁ এত টাকা তো হতে পারে না, না দূর মশাই, এতে এতে কম পয়সায় হয়। এবং এইটাতে কি হচ্ছে, অনেক রকম অপ্রীতিকর অনেক রকম কথাবার্তা জন্ম নিচ্ছে এখান থেকে। এরা আমাদের কথাগুলো বা আমাদের যে পরামর্শগুলো তখন ওরা কিন্তু তোরা গুরুত্ব দিচ্ছে না। ওকে, এইটা হচ্ছে সমস্যা। আমাকে একটা দেখুন, আমার মধ্যে যদি পেশাদারিত্বের অভাব থাকে আর আমার মধ্যে যদি লং টার্ম রিলেশন গড়ে তোলার যদি আমার যে চেষ্টা না থাকে, সেটা আমার কাজের মধ্যে রিফ্লেক্ট করতে বাধ্য। ক্লায়েন্ট যদি আমার চোখের মধ্যে সে যদি সেই কনভিকশন লেভেলটা যদি দেখতে না পায়, ক্লায়েন্ট তো আমার সঙ্গে এরকম করবেই। কারণ দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, ক্লায়েন্টের আজকের ডেটে আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডে ক্লায়েন্টের কাছে কিন্তু অপশনের অভাব নেই। करेक्ट, वो नहीं तो कोई और सही, वो नहीं तो और कोई सही। देयर आर लॉट्स एंड लॉट्स ऑफ पीपल हु आर देयर হু উইল গিভ মি দ্য সার্ভিস। আর এই সার্ভিস নিয়েই যত ঝামেলা, সার্ভিসটা কেউ দিচ্ছে না, সবাই চাইছে একটা ফ্ল্যাট যেভাবে হোক আপনাকে আমি দিয়ে পালিয়ে যাব। এই পালিয়ে যাওয়ার নিয়েই প্রবলেম। আমি এটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আপনার সঙ্গে আমি কি তৈরি করতে চাইছি না, আমি চাইছি আমাদেরকে যেভাবে হোক একটা ফ্ল্যাট বেছে দিয়ে বেরিয়ে যাব। নর্থ ইন্ডিয়া যাবেন, আপনি আবার এই জিনিসটা পাবেন না। নর্থ ইন্ডিয়াতে আগাগোড়া আপনার সঙ্গে একটা প্রফেশনাল রিলেশন মেনটেন করবে, আপনার সঙ্গে প্রত্যেকটা কল, প্রত্যেকটা মিটিং ওনারা কিন্তু এভিডেন্স হিসেবে রেখে দেবে। এবং আপনার সঙ্গে যে মিটিংটা হবে, ধরুন আজকে আমি বসে আছি, এই প্রত্যেকটা কথা কিন্তু মিনিটেড হবে, মানে মিনিটস অফ মিটিং করবে। ইয়েস স্যার, ওখানে ইয়েস, একটা রিয়েল এস্টেট ব্রোকার আজকে ক্লায়েন্টের সঙ্গে বসছে উইথ এজেন্ডা, এই পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3। ক্লায়েন্ট ওখানে ওরিয়েন্টেড হয়ে গেছে। ক্লায়েন্ট দেখছে বাবা এ তো প্রচণ্ড প্রফেশনাল। ক্লায়েন্ট বাধ্য হচ্ছে তার সঙ্গে প্রফেশনালি ডিল করতে, এবং সে তখন যা বলছে ক্লায়েন্ট মানছে, কারণ ক্লায়েন্ট আউট অফ রেসপেক্ট, আউট অফ সেটাকে মেনে নিচ্ছে, যেটা আমাদের এখানে হচ্ছে না। আমি এটা সবার ক্ষেত্রে বলবো না, আমি আবার বলছি, এইটা নিয়ে একটা যেন কোনো একটা ধারণা তৈরি না হয় যে এটা প্রত্যেকটা ব্রোকারই এরম পড়ছে এখানে, না। ইট ইজ নট আ ওয়ার্ল্ড অফ ফ্যালাসি ফর এভরিবডি। এখানে আমি আপনাকে এরকম অনেক এক্সাম্পল দিতে পারি, হয়তো আমি এখানে হয়তো তাদের নাম হয়তো এইভাবে বলতে পারবো না। আমি তাদের পার্সোনালি চিনি, যারা হয়তো কখনো আমারই মতো তারা হয়তো কোনো কোম্পানিতে চাকরি করতো, চাকরি করতে করতেই তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে সেইভাবে তৈরি করেছে। এখন তারা কলকাতা সিবিডি, যেটা মানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে, আজকে ধর্মতলা ডালহৌসিকে বলা হয় CBD 1, তো আজকে CBD 1-এ তারা রীতিমতো তাদের প্লাস ডেকোর অফিস করে বসেছে, এবং খুব সাকসেসফুলি তারা তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে আমি পার্সোনালি চিনি, তাদের সঙ্গে আমারও কথা হয়, তাদের থেকে আমি নানান জিনিস এখন তখন শিখি। আচ্ছা উদ্দালকদা, যে কোনো পেশায় একটা লার্নিং, ট্রেনিং এবং রিট্রেনিং এবং নলেজ আপডেশনের প্রয়োজন। কারেক্ট। এবং আজকালকার দিনে নলেজটা কিন্তু অনেক সহজলভ্য ইন্টারনেট আসার পর থেকে। কারেক্ট। কিন্তু আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়া এত কিছু নলেজ হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়া ইটসেলফ হ্যাজ বিকাম লাইক অ্যান ইউনিভার্সিটি, কিন্তু তারপরেও মানে কিছু সঠিক আছে, কিছু ভুলও আছে। তো আমাকে তো বেছে সঠিকগুলোই নিতে হবে, কিন্তু তারপরেও ব্রোকাররা কেন বা কনসালটেন্টরা কেন নিজেদের নলেজ লেভেলটা নিজেদেরকে আপস্কিল করে না? এটা তো এখন ফ্রি, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সবার হাতেই এখন রয়েছে, নলেজ গ্যাদার করার অপশানস রয়েছে। একদম, এটা সঠিক কথাই বলেছেন। তবে আপনার কথাটাতে আমি এটা কন্ট্রাডিক্ট করব না, কিছুটা হয়তো করব। আমাদের কিছু সার্কেল আছে, আমি আপনাকে বলি, কয়েকটা সার্কেল আছে আমার, যারা জানাশোনা, তারা আমারই মতো তারা কাজ করছে, তারা রিয়েল এস্টেট কনসালট্যান্ট,
তারা টাইম অ্যান্ড এগেন নিজেদের আপডেট করে, হয়তো আমার থেকে বেশিই করে, কারণ আমার অনেক সময় হয়তো তাদের প্রয়োজন হয়, তাদেরকে ফোন করে বলি, হ্যাঁ রে ভাই বল না এটা কি হয়েছে, লেটেস্ট কি, এদের এরার লেটেস্ট কি এসছিল, একটা লাস্ট ওরা একটা কি একটা মাঝখানে ওরা কি একটা বিল পাস করলো, ওরা বলো ও তুই জানিস না এটা তো এই হয়েছে। এরকমও হয়েছে, এরা একবার না বহুবার হয়েছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ভার্চুয়াল যুগে যেখানে সব কিছুই হাতের সামনে এবং দ্যাট অলসো ফ্রি অফ কস্ট, তা সত্ত্বেও আমরা এই ব্যাপারে বেশি এই জন্যই ঢুকি না। আমাদের প্রধান চিন্তাটা কোথায় থাকে জানেন? আমার প্রধান চিন্তাটা থাকে আমি কটা প্রপার্টিতে কাজ করলাম, কটা আমি সেল করতে পারলাম, তার মধ্যে থেকে আমি কত পয়সা আমি ইনকাম করতে পারলাম। এর মধ্যে কোনো ভুল নেই, তো অন্যায় নেই, সেটা ভাবতেই পারি। কিন্তু এর সঙ্গে কিছু অ্যালাইড কিছু এভিনিউজ আছে যেগুলোকে আমি এক্সপ্লোর করলাম না। সেটা হচ্ছে আমি যখন কাজগুলো করছি, কাজগুলোর সঙ্গে সঙ্গে আমার যে নিজের নলেজগুলোকে বাড়ানো, যেগুলো ইভেনচুয়ালি আমারই কাজে আসবে, হয়তো বর্তমানেই কাজে আসবে, হয়তো ভবিষ্যতে আসবে। আর বর্তমানটা কেন বললাম, আমি হয়তো অনেক জায়গায় আমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখি সূর্যবাবু, আমি হয়তো কোনো সঠিক কোনো টেকনিক্যাল কোনো রিপ্লাই বা টেকনিক্যাল কোনো ইস্যু রিপ্লাই হয়তো দিতে পারিনি বলেই আমার হাত থেকে হয়তো কয়েকজন কাস্টমার বেরিয়ে গেছেন খুব স্বাভাবিকভাবেই। কারণ তারা না স্যাটিসফাইড হননি, তারা কিছু জানতে চেয়েছিলেন আমার থেকে, টেকনিক্যাল কিছু প্রশ্ন আমার থেকে ছুঁড়ে দিয়েছিলেন, যাতে আমি অকৃতকার্য হয়েছিলাম তাদের জবাব দিতে। যার ফলস্বরূপ তারা ভেবেছিল না লোকটাকে দেখতে শুনতে ঠিক আছে, 6 ফুট লম্বা, ঠিক আছে, সবই ভালো, কথাবার্তা ভালোই বলে, কিন্তু ঠিক অতটাও বোধহয় ঠিক ইকুইপ নয় বোধহয়, মানে কমফোর্ট ফ্যাক্টরটা টেকনিক্যাল, হ্যাঁ টেকনিক্যালি অতটা লোকটা হয়তো সাউন্ড নয়। তো এইটা একটি শুধু লজ্জাজনক পরিস্থিতিই নয়, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে এটা একটা লং টার্ম একটা টিউমার, এইটা কিন্তু চলে এলো, এটা আমার নামের পাশে একটা লাল দাগ পড়ে গেল। কারেক্ট। তাই টেকনিক্যাল নোহর কথা যেটা আপনি বললেন সূর্যবাবু, এইটার জন্যে আমাদেরকে খুব একটা তো খাটাখাটি করতে হয় না, কিন্তু আমরা খাটতে চাই না। এটা আমাদের বলতে পারেন গাঙ্গেয় সমতল ভূমির একটা অভিশাপ বলতে পারেন। আপনি দেখবেন আমাদের এখানে, যেটা আমি বাইরে গেলে খুব কম দেখি, বলতে খারাপ লাগে, এটা তো আমারই শহর, আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, আর 2 পয়সার জন্য এখানেই আমি আজকে দৌড়োদৌড়ি করছি এখানে ওখানে। কিন্তু আপনি দেখবেন আমাদের এখানে আমরা দুপুরবেলা, আমি রাত্রিরে যতই ভালো করে ঘুমোই না কেন, দুপুরবেলা আমি যদি ট্রেনে থাকি, বাসে থাকি, যেখানেই থাকি, আমি কিন্তু একটা ছোট্ট ঘুম দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এটা বোম্বেতে গিয়ে দেখিনি। কালচারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট হয়ে গেছে, তার অনেকগুলো কারণ আছে। আমাদের এখানকার মানুষদের সবসময় আমি দোষারোপ করতে পারি না, তারা হয়তো ভিক্টিমাইজ হয়েছে। আর সূর্যবাবু, আমি এটা এক্সপেক্ট করতে পারি না প্রত্যেকে সেলফ মোটিভেটেড হবে, ইট ইজ নট অলওয়েজ পসিবল। আজকে আমি নিজে অস্বীকার করতে পারি না যে পেটের দায় আমারও ছিল, আমারও আছে, কিন্তু সেলফ মোটিভেশনটা আমার এসে গেছে। এটা আমার খুব ভাগ্য ভালো যে আমি কিছু কর্পোরেটসে চাকরি করার সৌভাগ্য অর্জন করেছিলাম কোনো কালে, যেখান থেকে আমার নিয়মানুবর্তিতা বলুন বা স্ট্র্যাটেজাইজ করা বলুন, শর্ট অ্যানালিসিস কাকে বলে সেইটা শেখা, এইগুলো তখন থেকে শিখেছি। আজকে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করছি আমার বর্তমান কাজে। কারেক্ট। যেটা হয়তো সবাই পারছে না, এটা তাদের দুর্ভাগ্য, তার মানে তাদের ক্ষমতা নেই তা নয়। হয়তো দেখা যাবে তারা যদি ঠিক সময়, তাদের যদি ঠিক হাতে পড়তো, তাদের ঠিক গ্রুমিংটা হতো, তারা আমার থেকে অনেক অনেক বেটার প্রোডাক্ট হতে পারতো। আচ্ছা উদ্দালক দা, একটা কথা বলুন। হ্যাঁ বলো। আপনি যদি মানে সবার জন্য কিছু ছোট ছোট টার্মস যেগুলো একজন কনসালটেন্ট, রিয়েল এস্টেট কনসালটেন্টের জানা উচিত, বেসিক কিছু যদি একটু বলেন। সবার আগে তো রেরা জানতে হবে। কারেক্ট। রেরাটা কি? মানে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি, এইটা 2016 কি এটা হয়েছিল? এটাই বোধহয়, এটা 2016-তে। ওকে, এটা 2016 অ্যারাউন্ড, এটা যতদূর মনে পড়ে, এটা ইমপ্লিমেন্টেড হয় অল ওভার ইন্ডিয়া। এবার এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের কিছু অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম, যেমন ধরা যায় এফএআর, বা অনেকে বলে এফএসআই,
ওকে, এফআইআরটা বেশি চল আছে, এফএসআই লোকে খুব একটা বলে না, কিন্তু মানেটা দুটোর একই। ওকে, মানে এইগুলো যে কোনো ব্রোকারে একদম জানা দরকারি, থামরুল একদম জানতেই হবে। আচ্ছা, আজকে আমি যদি কমার্শিয়াল প্রপার্টিতে আমি যে শপিং মলের যদি কোনো কাজ করি, তাহলে আমাকে এইচভিএসি মানেটা বুঝতে হবে। আচ্ছা, হোয়াট ইজ এইচভিএসি, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি জমি জমার কাজ করি, কোনো প্রপার্টি এসে ডিসপিউট নিয়ে কাজ করি, আমাকে তার ডিমাইজ ওয়াল কাকে বলে সেটা আমায় জানতে হবে, অ্যামালগামেশন কাকে বলে আমায় জানতে হবে। আচ্ছা, ঠিক। আর আরেকটা কথা বলি, আমরা যেমন কলকাতা কর্পোরেশনের যখন দায়রাতে যখন কাজ করছি, তখন হয়তো জমিতে কতটা এফআইআর সেটা হয়তো একরকম, আবার যেমনি কোনো মিউনিসিপ্যালিটিতে চলে গেলাম, যেমন রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দক্ষিণে, বা হয়তো উত্তরে চলে গেলাম দমদম মিউনিসিপ্যালিটি, তো সেখানে আরেক রকম। তো ওইখানকার সঙ্গে আমাদের এখানকার তফাৎ থাকছে। মানে আপনি যেটা বলতে চাইছেন যে একই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এফআইআর হতে পারে। একদমই তাই, হতেই পারে। তবে একটা কথা বলতে পারি, বেসিক্সগুলো বদলায় না, সাইডের ছাড় যেগুলো কিছু একদম। এবার দেখুন, যদি বেআইনি কিছু হয় সেখানে তো আমাদের কিছু বলার নেই, ঠিক। সেখানে কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কে কোথায় কি করছে আমি ওর মধ্যে যাব না। আমি নিজে গ্রামার মেনটেন করে চলাতে বিশ্বাস করি, বরাবরই করে এসেছি। কে কোথায় কি করছে তাতে আমার কিছু করার নেই, আর আমি সেই সব এলাকায় গিয়ে কাজও করি না। যেমন ধরুন, আজকে আমি তো কোনো এলাকায় গিয়ে দেখলাম কোনো বেআইনি একটা কোনো বাড়ি তৈরি হচ্ছে, আপনার সামনে একটা 18 ফুট রাস্তায় আপনি দেখছেন একটা 8 তলা বাড়ি তৈরি হচ্ছে, আপনার প্রথমে মাথায় আসবে যে ওরে বাবা, এখানে যদি ভগবান না করুন যদি এখানে যদি আগুন লাগে বাড়িটাতে, তাহলে ফায়ার ব্রিগেডের ওখানে গাড়ি ঢুকতে পারবে না। আচ্ছা, আমি সেগুলোকে অ্যাভয়েড করি। তার মানে এই নয় যে সেগুলো অ্যাভয়েড করে আমি কোনো মহান কাজ করছি, কিন্তু এটা আমার প্রিন্সিপাল, আমি সেখানে কাজ করি না। আবার আপনি যে প্রশ্নটা করলেন, তখন আমি বলি আমাদের এইগুলো জানতে হবে। যেমন ধরুন, কত স্কোয়ার ফিটে 1 কাঠা, 1 বিঘাতে কত কাঠা, 1 একরে কত বিঘা, এইগুলো আমাদের কিন্তু এগুলো বেসিক্স। আমি যদি রিয়েল এস্টেটে আসি, এগুলো আমায় আগে জানতেই হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলুন, এখন তো ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। কারেক্ট, একদম। আমি দুবাইয়ের প্রপার্টি ফেয়ার, তার অ্যাডভার্টাইজমেন্ট আমি কলকাতায় বসে দেখছি। আই নেভার ইম্যাজিনড দুবাইয়ের প্রপার্টি, আমি একবার রিপিট করছি, দুবাইয়ের প্রপার্টি কলকাতা অ্যাডভার্টাইজ হচ্ছে, কিন্তু কলকাতা বোধহয় বহু ফ্ল্যাট পড়ে রয়েছে যেগুলো হয়তো অনেকেই জানে না। আমি বলছি না হাই এন্ড, ঠিক। তার মানে যে কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং করছে, আপনারা যেমন ফিজিক্যাল মার্কেটিং আপনাদের দায়িত্ব, কিন্তু কিছু রিয়েল এস্টেট ব্রোকিং বা কনসাল্টিং কোম্পানি কিন্তু ভীষণভাবে ডিজিটাল মিডিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় কর্পোরেট সেক্টর, যেটা আমি দেখছি আস্তে আস্তে কলকাতা তো গ্রো করছে রিয়েল এস্টেটের, তারা কি ভবিষ্যতের যেভাবে এগোচ্ছেন, তারা ফিজিক্যাল মোডে কাজ করেন, এই জায়গাগুলো কি বন্ধ হয়ে যাবে যদি কম্পিটিশনে যারা কনসালটেন্ট আছেন এখন, মানে ফিট অন স্ট্রিট যাকে বলা যেতে পারে, এফওএস? এইখানে একটা ব্যাপার আছে, আমাদের আগে বুঝতে হবে সেগমেন্টগুলো আগে আমাদের সেগ্রিগেট করতে হবে। ওকে, আপনি যেটা বলছেন ডিজিটালাইজ করা, ওগুলো তো আছেই, ওগুলো তো দে উইল রিপ রিচ ফ্রুটস, আমি মানছি। ইভেনচুয়ালি সেখান থেকে ইউ ক্যান রিয়েলি ইল্ড ভেরি গুড বেনিফিটস, আমি সেটা নিয়ে বলছি না। আমাদের যেটা সবার আগে যে সমস্যাটা হয়ে যায়, দ্যাট ইজ দ্য রুট অফ অল প্রবলেমস, সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি না হুই ইজ দ্য বায়ার ফর হুইচ প্লেস। আইডেন্টিফাই করতে হয়, আপনাকে টার্গেট বায়ারকে আগে আপনাকে লোকেট করতে হবে। আপনার টার্গেট বায়ারটা কে? আপনি বললেন দুবাইতে আপনার একটা বায়ার্সকে, ওখানে কি প্রপার্টির জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখতেই পারেন, কারণ ওখানে যিনি নেবেন তিনি কলকাতায় নরেন্দ্রপুরে ফ্ল্যাট নাও নিতে পারেন, তিনি ওইটার জন্যই তৈরি হয়ে আছেন। আপনি শুধু তার কানে এবং তার চোখের সামনে সেটাকে পৌঁছে দিলেন। ঠিক। তো আমার প্রশ্নটা সেখানেই, ভবিষ্যতে এইভাবে যদি ডিজিটাল মার্কেটিং শুরু হয়, তো আমাদের এখানকার যেগুলো রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে, রিয়েল এস্টেট ব্রোকারেজ ফার্মস যেগুলো রয়েছে, প্রফেশনালস ওয়েস্ট ইন্ডিয়ায় বা নর্থ ইন্ডিয়ায়, তারা যদি আস্তে আস্তে মার্কেট
মার্কেটটা ক্যাপচার করে নেয়, তাহলে যারা ফিট অন স্ট্রিট আছেন, Correct. যারা পাড়ায় পাড়ায় করেন, কারেক্ট। রিলেশনশিপটা তো সারা জীবন থাকবে। ওনারাও রিলেশনশিপের জন্য অনেক কিছু ইনভেস্টমেন্ট করেন বা অনেক সফটওয়্যার ইউজ করেন CRM এর মতন। কিন্তু যে আমাদের যাকে বলে যে পাড়ার ব্রোকার যাকে বলা হয়, এরা যদি নিজেদের ডেভেলপ না করে তাহলে কি মানে একটা কোনো অশনি সংকেত দেখতে পাচ্ছেন? কিছুটা হলেও তো পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি যদি নিজেকে মার্কেটের সাথে সাথে এবং মার্কেটের এই যে বিভিন্ন ডেভেলপমেন্টের সঙ্গে নিজেকে যদি তৈরি না করি, তাহলে একটা দিন আমি তো পিছিয়ে পড়বই। আজকে আপনি উদ্দালক ব্যানার্জির নামটা শুনে আপনি বলেন ও তো আমার খুব চেনা, ও তো খুবই বিশ্বাসযোগ্য, খুব ভালো, খুব প্রফেশনাল। আরে প্রফেশনাল তো বুঝলাম, আমার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু একটা দিন আসবে যখন আমি পিছিয়ে পড়তে বাধ্য। কারণ আমি কিন্তু নিজেকে আপডেট করছি না, এবং এই যে মডার্ন ওয়ার্ল্ডের যে টেকনোলজি যেটা, সেইটা আমি কিন্তু তার থেকে আমি কিন্তু নিজেকে নিরত রেখেছি, মানে আমি কিন্তু নিজেকে দূরে রেখেছি। আমি বাবা সেকেলে মানুষ, এসবের মধ্যে আমি যাব না। মানুষ আমার সঙ্গে কথা বলে এমনি তো খুব খুশি হয়, আর তাছাড়া সত্যি কথা বলতে কি মানুষদের আমি খুব সিরিয়াসলি সার্ভিস দিই, লিগাল ব্যাপারে হেল্প করি, সবই তো করি। তাহলে আমি কেন পিছিয়ে পড়বো? আমি পিছিয়ে পড়বো আজকে না হোক 2028 সালে গিয়ে আমি হয়তো মাথায় হাত দিয়ে বসে থাকবো যে কি হলো, আমি কেন কাজে আর কোনো সুযোগ পাচ্ছি না, আমার কাছে কেন আগের মতো টেলিফোন কল আসছে না। ডিজিটাল মার্কেটিং হ্যাজ বিকাম আ ভেরি অবভিয়াস টুল ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা অনেকদিন ধরেই চলছে, আপনি জানেন। কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু পোর্টালস আছে, যারা কাস্টমারদের বিগত প্রায় 15-20 বছর ধরে তারা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। কাস্টমাররা সেসব সাইট ওপেন করছেন, করে সেইখান থেকে তারা কিছু রেডি সলিউশনস পাচ্ছেন। কারেক্ট। এবার আমাদের তাহলে কাজটা কি রইল? আমাদের কাজ হলো, এইগুলো তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, আমরা এই ধরনের কোনো সার্ভিস অ্যাভেল করতে পারিনি, কারণ সেগুলো ছিল প্রিমিয়াম সার্ভিস। যতদিন আমরা ইন্টারনেটের আমরা একটা করে একটা রাইজ দেখছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা জিনিসই আগে দুর্লভ ছিল, আস্তে আস্তে সেগুলো সহজলভ্য হচ্ছে। কারেক্ট। আজকে গুগলে গিয়ে আমি অনেক ইনফরমেশন পেতে পারি, ওখান থেকে আমি অনেক ব্রোশিওর বুক ডাউনলোড করতে পারি ফ্রি অফ কস্ট, যেটা আজ থেকে হয়তো আমি আজ থেকে 5 বছর আগেও পারতাম না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে আজকে আমার কাছে অনেকগুলো স্কোপ, অনেকগুলো অপরচুনিটিস দরজা খুলে আমাকে স্বাগত জানাচ্ছে, যেগুলো আজ থেকে হয়তো 5 বছর আগে আমি পেতাম না, বা 10 বছর আগে তো পেতামই না। আচ্ছা উদ্দালক দা, এই রেরার ব্যাপারটা নিয়ে যদি অল্প একটুখানি বলেন, কারণ ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা রেরা নিয়ে অতটা কিন্তু আলোচনা করি না, বা দ্য সকল প্রমোটাররাই করে যে রেরা সার্টিফাইড হতে হবে, কিন্তু ব্রোকার এন্ডেও আমি যতদূর শুনেছি যে রেরার কোনো একটা ম্যান্ডেট কিছু আছে। একদমই ঠিক শুনেছেন। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা একটা সেগ্রিগেট করে এটাকে বোঝানোর চেষ্টা করেছি যে রেরা মানি ডেভেলপার হাউস। একদমই না, রেরা ডেভেলপারের জন্য একভাবে আসছে, আবার আজকে আমি যদি একটা মার্কেটিং কনসালটেন্ট হই, আমারও কিন্তু রেরা নিতে আমি বাধ্য। ইট ইজ এ ম্যান্ডেট। অ্যাকচুয়ালি এটা ম্যান্ডেট, কিন্তু আমরা এটা মানি না। আমরা অনেক কিছু মানি না যেগুলোর জন্য আমাদেরকে পরে আপনি নিজেই বলছেন আমরা মানি না। হ্যাঁ, এবং আমরা মানি না বলে পরে আমাদের এটার জন্য খেসারত দিতে হয়। আপনাকে একটা কথা বলি, ধরুন আজকে আমি আমার কমিশনটা পেলাম না কোনো ক্লায়েন্টের থেকে বা কোনো ডেভেলপারের কমিশন পেলাম না, আমি সেটা নিয়ে লিগালি মুভ করতে পারবো না, কারণ আমার রেরা নেই। তার মানে কি দাঁড়ালো? ইয়েস, আই এম নট আ লাইসেন্সড ব্রোকার। রেরার লাইসেন্সটা আমাদের কাছে একটা খুব বড় অ্যাসেট, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আমি জানি রেরার আপনি যদি রেরা অবটেন করতে চান, আপনার নামের পাশে রেরা নাম্বার যে দিতে চান, তার জন্য আপনাকে একটা সার্টেন পয়সা আপনাকে খরচ করতে হবে, তার জন্য লেখাপড়া করতে হবে, একটা পরীক্ষায় বসতে হবে, একটু কিছু ব্যাপার আছে। আমরা সেইগুলোর থেকে স্বচ্ছন্দে হয়তো পিছিয়ে আসতে চাই, নিজেদের দূরে সরিয়ে রাখতে চাই, সেই জন্য হয়তো আমরা রেরার দিকে বেশি এগোই না। মজার ব্যাপারটা কি হয়, মজা বলবো না, এটা খুব দুঃখের ব্যাপার। অনেক সময় দেখা যায় হয়তো কোনো বড় একটা কোনো ডেভেলপার হাউসের হয়তো আমি কাজ করলাম, তার থেকে আমি গিয়ে আমার ব্রোকারেজে চাইতে পারছি না। এমন নয় যে তারা দেবে না, তারাও দিতে রাজি, যে সমস্যা হচ্ছে আমার যে রেরা নাম্বারটাই নেই। ওটি না থাকলে আমি তাতে ব্রোকারেজও ক্লেম করতে পারছি না। তখন আমায় কি করতে হচ্ছে, আজকে আমার যেহেতু প্রচুর পরিচিতি মার্কেটে, আমি হয়তো কাউকে বললাম হ্যাঁ রে ভাই তোর তো রেরা আছে, তুই একটু ব্রোকারেজে নিয়ে নে, তোকে আমি না কিছু দিয়ে দেবো।
তো এর মধ্যে একটা প্রফেশনালিজমের একটা অভাব, তাই না? সেই জন্য আমার কাজ করতে গেলে এনআইসিএম কম্পালসারি, একদম মিউচুয়াল ফান্ডে এমফি সার্টিফাইড হতে হয়, তেমনি ইন্স্যুরেন্সে আইআরডিএ সার্টিফাইড হতে হয়, একদম রিয়েল এস্টেট কনসালটেন্সি বা ব্রোকিংয়ে প্রমোটারদের যেমন রেরা লাগে, তেমনি আপনি বলছেন এখানেও কনসালটেন্টদেরও রেরাটা কম্পালসারি হয়ে গেছে এবং আমাদের নিতেই হবে। একদমই তাই। আপনি এমবিবিএস করেননি, কিন্তু আপনি ডাক্তার হয়ে চেম্বারে বসে গেছেন, কারণ আপনি কিন্তু খুব ভালো রোগী দেখতে পারেন না, এটা ভুল নয়। আপনাকে ডায়াগনোসিস অতুলনীয়, এবং আপনি কিন্তু দুর্দান্ত ওষুধগুলো দিচ্ছেন, আপনাদের রুগী একটাও মরছে না, প্রত্যেকটা রুগী এসে আপনাকে ধন্য ধন্য করছে, কিন্তু আপনার এমবিবিএস সার্টিফিকেট নেই। সেটা কি সম্ভব বলুন? না, একেবারেই না। সেটাই। আচ্ছা, আরেকটা খুব দুঃখজনক ঘটনা, আমিও যে নিজে যেহেতু ইস্টার্ন ইন্ডিয়ায় থাকি, কলকাতায় থাকি, ডিল ক্লোজিং রেশিও যাকে বলা হয়, আমি দেখেছি এখানকার লোকেরা সারা বছর চেষ্টা করে হয়তো দুটো করলো, কিন্তু কলকাতার বাইরে আমি নিজে দেখেছি, ধরুন চণ্ডীগড়ে বা দিল্লিতে ওদের ডিল ক্লোজিং রেশিওটা অনেক বেশি। তার কারণ ডিল ক্লোজিংয়ে নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি থাকে। নিশ্চয়ই থাকে। আপনি সবার জন্য বলেন যে এই ডিল ক্লোজিং স্ট্র্যাটেজিটা কি, যার জন্য আপনি এত বছর ধরে মার্কেটে সুনাম নিয়ে সাস্টেন করে গেছেন বা বুক চিতিয়ে কাজ করেছেন, বা দরকার পড়লে যেটা আমি শুনেছি বায়ারের সঙ্গে আপনি চোখে চোখ রেখে কথা বলেছেন। আপনি কথাটা ঠিকই বলেছেন। আমি ডিল ক্লোজিংয়ের ব্যাপারটা আমাদের একটা সিরিয়াস কেস অফ কনসার্ন। আমি বায়ারদের সঙ্গে একটা জিনিস করি, যেটা আপনাকে একটা কথা বলি, আমি যেটা করি সেটাই তো শেষ কথা নয়। আজকে পূর্বাঞ্চলীয় যদি আমাদের ইস্টার্ন রিজিয়নে অ্যাকচুয়ালি আমাদের যে ব্রোকারদের আপনি দেখছেন, আমারই যারা ফেলো ব্রোকার্স, তারা আমারই তো ফেলো কালিগস, তারা আমার কমরেডস। তো তাদেরকে আমি যদি দেখি যে তারা কি ক্লায়েন্টের দরকারটা ঠিক করে বুঝছে, তারা কি সেটা আগে স্টাডি করছে, আমাদের এইখানটা হচ্ছে গোড়ায় গলদ। ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের থেকে নিজের রিকোয়ারমেন্টকে প্রাধান্য বেশি পেয়ে যাচ্ছে। আমি কত দামে বেচবো, কত কমিশন পাবো, এই খালি মাথায় ঘুরছে। আরে ওটা মাথায় ঘোরাটা অপরাধ নয়, কিন্তু তার আগে তো আমায় দেখতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চাইছে। ক্লায়েন্টের আমি কোনো টেলার মেড রিকোয়ারমেন্ট দিতে পারছি কি না। যদি না পারি, আমার কাছে এক্সিস্টিং যে স্টক আছে তার মধ্যে কোনটা আমার ক্লায়েন্টকে স্যুট করবে, সেটা নিয়ে কি আমি তাকে সত্যিকারের সলিউশন প্রোভাইড করতে পারছি। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই অ্যাম আ সলিউশন প্রোভাইডার। কারেক্ট। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন কোনো ডিল ক্লোজ করতে যাচ্ছি, আমরা কি সেটা নিয়ে আমরা পর্যাপ্ত ফলো আপ করছি? আরেকটা জিনিস মাথায় যেটা ঘোরে, আমি যেটা দেখি আমাদের ইস্টার্ন রিজনে, আমরা যেটা দেখি, বা আমি আমার কলকাতার কথাই বলবো, কলকাতাতে সবচেয়ে বেশি কাজ হয় আমার। কলকাতার বাইরে করি না তা নয়, কিন্তু এটা তো মানতেই হবে, কলকাতাটাই আমার অ্যাকচুয়ালি এপি সেন্টার। এখানে আমি একটা জিনিস দেখেছি, ফলো আপটা খট করে যেন কেমন একটা করতে করতে বন্ধ হয়ে গেল। ক্লায়েন্ট আমার জন্য বসে থাকবে কেন? এবং সবচেয়ে বড় কথা একটা বলি, যেটা আমি সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে আছি প্রায় 36-37 বছর হয়ে গেল, তার মধ্যে রিয়েল এস্টেটে তো 20-22 বছর। আমরা একটা জিনিস যেটা আমরা দেখেছি, যেটা আমাদের সব সময় আমাদের খুব ভালো রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং। কারেক্ট। আপনি দেখবেন যে বায়ার চুপ করে আপনার কথা শোনে, সেইখানে আপনার কাজ হওয়ার চান্স সবচেয়ে কম। খুব ডাইসি। একদম। যেখানে আপনাকে বায়ার অনেক ব্যাপারে আপনাকে নেগেটিভ কিছু আপনার দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, সেইখানে আপনার কিন্তু কনভার্সন হওয়ার চান্স বা ক্লোজিং হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ ওয়ান্স ইউ হ্যান্ডেল দ্য অবজেকশনস মেটিকুলাসলি, আপনার ডিলটা ক্লোজ হবে, এইটা আমি বলতে পারি। এবং এছাড়া অন্যান্য ব্যাপারগুলো আছেই। আপনাকে দেখুন, আজকে আপনি যদি বোম্বেতে যান বা আপনি মহারাষ্ট্রতে যান, সেখানে আপনার ওখানে অবজেকশন হ্যান্ডলিং থেকে শুরু করে কি দামটা কেন বেশি, সেখানে লিগাল ইস্যুজ, এই প্রত্যেকটা ব্যাপারে নিজেদের ওরা একটা প্রোঅ্যাক্টিভ মেজার নিয়ে রাখে, নিজেদের সবসময় ওরা আপডেটেড রাখে। হ্যাঁ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট বললেন, প্রোঅ্যাক্টিভ মেজার। এই প্রোঅ্যাক্টিভ মেজারটা দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের মধ্যে এটার একটু অভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, ঠিক আছে, এইটা একটা খুব বড় ব্যাপার। আর ঠিক আমরা কি করি, আমরা হয়তো কিছু আনওয়ান্টেড কিছু আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়ি কাস্টমারের সঙ্গে,
না আপনি বুঝতে পারছেন না, আমি এটা বলতে চাইছি, দিস ইজ নট দ্য ওয়ে উই শুড। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সেই কনসেপ্টের মধ্যেই ঢুকছি না। হ্যাঁ, আমি যেটা বরাবর জানি, কাস্টমার যখন আমার জন্য কোনো ভুল কথা বলছে, আমি বলবো ইয়েস স্যার ইউ আর রাইট, বাট এট দ্য সেম টাইম ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ অলসো আ সার্টেন ওয়ে আউট, অর দিস ইজ অলসো আ সলিউশন? তাকে আমি কি বললাম, ইউ আর রাইট, একদম, এটা করতে হবে। আর দিনের শেষে আমিও কিন্তু কোথাও আমিও কিন্তু বায়ার, আমিও কিন্তু ক্লায়েন্ট। কারেক্ট। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু নজরে রাখতে হবে। আমাদের কিছু ক্লোজিং টেকনিক্স থাকে, যেমন হ্যাঁ সেইগুলো মানে আমাদের এখানে কি হয়, আমি হয়তো কিছু জিনিস আপনাদের বললাম, আচ্ছা স্যার আপনার কি মনে হয় আপনি মানে রেজিস্ট্রেশনটা কবের মধ্যে করতে পারবেন, মানে আপনি তো কলকাতায় আসা যাওয়া করেন, তো কবে করতে পারবেন, বা এই কতগুলো আছে, মানে আমি এই সব জিনিসগুলো এখানে কি হচ্ছে সেইভাবে হয়তো আমরা ব্যবহার করছি না, এই কথাগুলো আমরা ব্যবহার করছি না। এইগুলোর উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে, এইটা মাথায় রাখতে হবে। আমরা আমাদের আড্ডার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার জন্য যদি আপনি কিছু সংক্ষেপে 2-4টে টিপস, এই যে এত ব্রোকার রয়েছে বা কনসালটেন্ট রয়েছে, কারণ তাদের জন্য যদি আপনি একটু বলেন তাহলে সবাই খুব উপকৃত হবে। দেখুন, আমি বলছি যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। না সবাইকে আপগ্রেড হতেই হবে, সেটা তো বটেই, কিন্তু তবু একটা আপনি এমন একটা মানুষকে আজকে এই প্রশ্নটা করলেন যে মানুষটা এখনো শিখছে। আই এম লার্নিং এভরিডে। এই লার্নিং ইজ আ নেভার এন্ডিং প্রসিডিওর। আমি নতুন করে রোজ কাজটাকে শিখছি। আমি একটা কথাই বলবো সবার আগে, উই নিড টু নো আওয়ার লিমিটস। আমি আমার লিমিটেশনটা বুঝি, আর এটা আপনি বলতে পারেন আজকে আমি যদি কিছুটা সাকসেসে যদি মুখ দেখে থাকি, তার এইটা একটা খুব বড় কারণ। আমি আমার লিমিটেশনটা বুঝি, আমি আমার অক্ষমতাগুলো বুঝি, সেইটা আগে আমাদের বুঝতে হবে। ওয়ান্স আই নো মাই লিমিটেশনস, আই উইল ট্রাই টু এক্সেল ইট, আই উইল ট্রাই টু ওভারকাম ইট। সেইটা আমরা সবার আগে আমাদের সবাইকে দেখতে হবে। প্রফেশনালিজম যে কথাটা আমি বারবার, এর আগে আমাদের এতক্ষণ ধরে আড্ডাতেই একটা কথা বারবার আসে, আমি বলছি প্রফেশনালিজম, কখনো বলছি পেশাদারিত্ব, ওই করতে হয় সেই করতে হয়, এইগুলো তো আসবে পরে। ওয়ান্স আই এম সিরিয়াস, ওয়ান্স আই নো হোয়াট আই এম ডুইং, এইগুলো তো বাই ডিফল্ট আমার চোখের সামনে ধরা দেবে। তো ব্যাপারটা করলে হবে না। বলতে চাইছেন যে কিপলিং এর মেথডে হোয়াই আই এম ডুইং ইট, হাউ আই এম ডুইং ইট। ইয়েস অফকোর্স, এই জিনিসটা আমাদের জীবনে একটা পাইভোটাল রোল প্লে করতে পারে। আজকে আমি যদি এটাকে একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করি, আমার রিয়েল এস্টেটের কাজটা, আমাদের সমস্যা কি হয়ে গেছে জানেন, ইস্টার্ন রিজিয়নে এটাকে এখন আমরা নিচু নজরে দেখি, এবং ভারতবর্ষ যেহেতু একটা ডেভেলপিং নেশন, সেহেতু এখানে ব্রোকারদের সত্যিকারে কিন্তু সেই সম্মানটা নেই। পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই। আজকে আমরা যদি নিজেদের একটু যদি আপডেট করতে পারি, সায়েন্টিফিক্যালি কি ভাবনা চিন্তাগুলো বদলাতে পারি, আমরা অচিরেই কিন্তু ডেভেলপ করব। আজকে আপনি যদি নর্থ আমেরিকায় যান, সেখানে একটা ব্রোকার হ্যাজ আ লাস্ট ওয়ার্ড, খাটে না, কিছুটা খাটে। যদি আপনি বোম্বেতে যান, সেখানে খাটে। এই হচ্ছে ব্যাপার। যাওয়ার আগে এটা তো শেষ নয়, ইট ইজ এ জার্নিটাকে সবাইকে, আমাকে, আপনাকে, প্রত্যেকের দায়িত্ব এগিয়ে নিয়ে চলার। একটা গুগলি দিতে চাই আপনার জন্য। কোনো একটা সোর্সে, একদম অথেন্টিক সোর্সে আমি খবর পেয়েছি, একটা সময় আপনি ভীষণ ভালো গান গাইতেন। শেষ করার আগে যদি দুটো গানের কলি হয়ে যায় শেষের জন্য, আমি বলি, আমার গত রাত্রিরে অ্যান্টিবায়োটিক্সের ডোজটা শেষ হলো। নাহলে গান গাইতে বললে আমি কোনোদিন এটা নিয়ে না পারবো না, গলা না আমার ঠিক নেই, এই ধরনের কথা বলাটা আমার খুবই মানে এগেইনস্ট মাই পার্টিকুলার হ্যাবিট। একটা সময় মঞ্চও কাঁপাতেন আমি শুনেছি 90-এর দশকে। না, সেটা করেছি ঠিকই, তারপরে আলটিমেটলি আমার অনেকেই জানেন না, মানে আপনার সম্বন্ধে আমি একটু R&D বা রিসার্চ করতে করতে এগুলো বেরিয়ে এসছে। না, সেইগুলো ব্যাপারটা হচ্ছে যে আমার মানে পিতৃদেবের এই ব্যাপারে ঘোর অনীহা, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে হ্যাঁ, গান টান করতাম, তবে আজকে ঠিক এইগুলির জন্য আমি ঠিক এটার জন্য প্রস্তুত ছিলাম। দুটো লাইন
মানে কি গাইবো সেটা বুঝতে পারছি, মানে আমি তো এখানে যেটা ভালো লাগে, আমরা এতক্ষণ এখানে ইট কাঠ পাথর এই আলোচনা করতে করতে, হ্যাঁ, তো তার মধ্যে ঠিক গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমি গাইবো কি করে? ওই যাই হোক, যাই বাজে গাও। আমি একটা গান ভীষণ মনে হচ্ছে, যে গানটা আমি আমার সবচেয়ে ফেভারিট একটা ফ্রেজ এই বয়সে এসে, সেটা হচ্ছে নেভার গিভ আপ। ওকে। তো তার সঙ্গে সামঞ্জস্য দিয়ে একটা গান আছে আমাদের, হিন্দি ফিল্মের গান এটা। আচ্ছা, তার আমি 2 লাইন বলবো। ঠিক ঠিক, আমি আর জানি আপনার শরীর খুব খারাপ, গলার অবস্থা তো কথা বলতে বলতে বোঝা যাচ্ছে বারবার। গানটা হচ্ছে রুক জানা नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के, रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बाहर के, ओ राही ओ राही ओ राही ओ राही। অসাধারণ, একদম। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য, সর্বশেষ গানটার জন্য। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আজকে এখানে আসতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। তবে হ্যাঁ, আজকে যদি আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা যদি সবাই মিলে যদি এটাগুলো অনুসরণ করতে পারি, আমার মনে হয় আমরা অনেক অনেক ভালো অনেকগুলো দিনের মুখ দেখতে পাবো ভবিষ্যতে। ঠিক ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।